দাম দিয়াছি মায়ের অশ্রু, বনের সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল। সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, তবু সমানে বৃষ্টি পড়ছে। প্রতিদিন এই সময় আশেপাশের এলাকা থেকে গুলির আওয়াজ ভেসে আসে, কিন্তু আজ কোনো গোলাগুলি হচ্ছে না। নাকি বৃষ্টি আর বজ্রপাতের দাপটে গুলির শব্দ ঢাকা পড়ে গেছে, ঠিক বুঝতে পারছি না। কত দিন হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও যাই না। এই যুদ্ধের মাঝখানে কিভাবেই বা যাব? তবে আমার হাজবেন্ড আনিস নিয়মিত বের হয়। গত বছর যখন আনিসের সাথে আমার বিয়ে হয়, তখন আনিসের নবারণ ফার্মেসিতে 2 জন কর্মচারী ছিল। ব্যবসাও ছিল রমরমা। তা না হলে আমার বাবা মা তাদের একমাত্র মেয়েকে কেন আনিসের হাতে তুলে দেবে? যুদ্ধ আরম্ভ হতেই দোকানের কর্মচারীরা ঢাকা ছেড়ে চলে গেছে। এখন আনিসকে একাই ফার্মেসি দেখতে হয়। আয় ইনকামও অনেক কমে গেছে। আমাদের গলি থেকে বের হলেই মেইন রাস্তার উল্টো দিকে লাল টিনের সাইনবোর্ডে সাদা অক্ষরে লেখা নবারণ ফার্মেসি। 5 মিনিটের হাঁটা পথ। আমার দৌড়ও এখন প্রতিবেশী সুরাইয়াদের বাড়ি আর আনিসের ফার্মেসি পর্যন্ত। দেশের অবস্থা এখন ভালো না। গত 3 মাসে পাকিস্তানি মিলিটারি গণহত্যা চালিয়ে দেশটাকে বদ্ধভূমি বানিয়ে ফেলেছে। পাশের বাড়ির সুরাইয়ার আম্মা গত মাসে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসেছিলেন। চুয়াডাঙ্গায় আকাশ থেকে ভয়ঙ্কর আগুন বোমা ফেলা হয়েছে। অনেক লোক পুড়ে ভস্ম হয়ে গেছে। ঢাকায় আসার পথে উনি সদরঘাটেও অসংখ্য লাশ ভাসতে দেখেছেন। কিন্তু ঢাকা কি নিরাপদ? ক্র্যাক প্লাটুনের গেরিলারা প্রতিরোধ শুরু করবার পর পাকিস্তানি মিলিটারি বাড়ি বাড়ি গিয়ে যুবকদের ধরে নিয়ে যাচ্ছে। ঢাকার একদম প্রান্তে ধানমন্ডি আর রায়ের বাজারের ডোবায় বেয়নেট দিয়ে খুঁচিয়ে ছেলেগুলোকে মেরে ফেলে দিচ্ছে। তবে আমাদের গলির ভেতরে এখনো হানাদারদের তাণ্ডব আরম্ভ হয়নি। গলির মুরব্বী হানিফ সর্দার মুসলিম লীগ করেন। হানিফ সর্দারের ছেলে MSF করে। আনিস বলেছে হানিফ সর্দারের কারণেই আমাদের গলিতে এখনো মিলিটারি আসেনি। তারপরও অনেকেই বাড়ির পেছনে গর্ত খুঁড়ে শেল্টার বানিয়ে রেখেছে। হানাদার এলে কিংবা বিমান আক্রমণ হলে আন্ডারগ্রাউন্ড শেল্টারে আশ্রয় নেওয়া যাবে। বাংলাদেশের গণহত্যার কথা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। বিদেশি সাংবাদিক, ওয়ার্ল্ড ব্যাংক আর জাতিসংঘের লোকরা নাকি শীঘ্রই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ঢাকায় আসবে। এ কারণে ইয়াহিয়া খান জুন মাসের 11 তারিখ থেকেই শহরের কারফিউ উঠিয়ে নিয়েছে। সরকার দেখাতে চায় একটু আধটু বিক্ষিপ্ত অস্থিরতা ছাড়া ঢাকায় সবকিছু সুষ্ঠু স্বাভাবিকভাবে চলছে। কিন্তু পাক বাহিনী ভেতরে ভেতরে পাগলা কুকুরের মতো বিগড়ে আছে। যখন তখন যাকে তাকে রাস্তা থেকে উঠিয়ে গুলি করে মারছে। এ কারণে আনিসকে আমি অনেকবার বলেছি ফার্মেসিতে না যেতে। আনিস বলল হানিফ সর্দার ওকে ফার্মেসিতে বসতে বলেছে। মিলিটারির অর্ডার দোকানপাট যেন চালু থাকে। মিলিটারির ঔষধের নিজস্ব সাপ্লাই আছে। গুরুতর সমস্যা হলে ওরা CMH-এ চলে যায়। কিন্তু ওদের সাপ্লাই চেইনেও মাঝে মাঝে বিভ্রাট দেখা দেয়।
তাৎক্ষণিক প্রয়োজনে তখন ওরা প্রাইভেট ফার্মেসি থেকে ঔষধ ব্যান্ডেজ রিকুইজিট করে। আনিসের ফার্মেসিটা অনেক বড়, প্রচুর ঔষধ ও গত ডিসেম্বরেই মজুত করে রেখেছে। ওর ফার্মেসির উপর মিলিটারির নজর পড়বে না তা তো হয় না। গত মাস থেকে ওরা ফার্মেসির বাইরে মিলিটারি প্রহরী বসিয়ে রেখেছে। মুক্তিবাহিনী যেন কোনো ঔষধ নিতে না পারে সেজন্যই এ ব্যবস্থা। আনিসের ধারণা ওরা নবারণ ফার্মেসি কিংবা আমাদের কোনো ক্ষতি করবে না। আমাদের ফার্মেসির সার্ভিস তো ওরাই বেশি নিচ্ছে। কিছু দোকানপাট খোলা থাকলেও ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল হয়ে গেছে। সেই যে মার্চ মাসের ধর্মঘটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল, তারপর আর খোলার ব্যবস্থা হয়নি। সরকার ঘোষণা দিয়েছে আগস্ট মাসের 2 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস শুরু হবে। জুন মাসের 15 তারিখের ভেতর সব শিক্ষককে সরকার কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে। কিন্তু অনেক শিক্ষক আর ছাত্রকে তো ওরা মেরেই ফেলেছে। আলবদর রাজাকার ছাড়া আর কজনই বা জীবনের ঝুঁকি নিয়ে কাজে যোগ দেবে? যুদ্ধ শেষ হবার আগে মনে হয় না ঢাকা ইউনিভার্সিটি খুলবে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর অনেকেই ভেবেছিল যে কোনো সময় স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হবে। আনিস 6 মাসের চাল, ডাল, কেরোসিন কিনে মজুত করে রেখেছিল। দুজনের সংসার বলে আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তারপরও খুব প্রয়োজনে আমাকে ঘর থেকে বের হওয়া লাগে। যেমন কাল হঠাৎ আমার মাইগ্রেনের ব্যথা উঠল। ঘরে কোনো ডিসপ্রিন নেই, নিজেদের ফার্মেসি আছে বলেই এই অবস্থা। আনিস তখন ফার্মেসিতে, আমি মাথা ব্যথা নিয়েই ছুটলাম ফার্মেসির দিকে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ছাতা নিয়েই বের হয়েছিলাম, কিন্তু বৃষ্টির তীর্যক ছাঁটে শাড়ি ভিজে চুপচুপা হয়ে শরীরের সাথে সেঁটে গিয়েছিল। আমি দোকানে ঢুকতেই আনিস শশব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, রিতা, তুমি হঠাৎ এখানে আসলা কেন? আমি বললাম, প্রচণ্ড মাথা ব্যথা, ঘরে কোনো ডিসপ্রিন নাই, তাড়াতাড়ি ডিসপ্রিন দাও তো। মাথা ব্যথার কারণে খেয়াল করিনি অন্য পাশে কেউ দাঁড়িয়ে আছে। আনিস সেদিকে তাকিয়ে বলল, স্যার, ইয়ে মেরা বিবি হ্যায়, রিতা। আমার দিকে তাকিয়ে এবার আনিস বলল, ইয়ে ক্যাপ্টেন রাশিদ সাহেব হ্যায়। এবার আমি ক্যাপ্টেন রশিদের দিকে মাথা ঘুরিয়ে সম্ভাষণ জানালাম, কিন্তু মনের ভেতরটা ঘৃণায় রি করে উঠল। পাকিস্তানি আর্মি অফিসারটার বয়স 25-26 বছরের বেশি হবে না, আনিসের সমবয়সী। লোকটার গালের একপাশে কাস্তের মতো বাঁকা একটা কাটা দাগ। লোকটার দৃষ্টিতে কেমন যেন নোংরামো আর নৃশংসতা মিশে একাকার হয়ে আছে। চোখে চোখ পড়তেই শরীর হিম করা গা গুলানো অনুভূতি হলো। আমার কেমন আতঙ্ক লাগলো। আমাকে চোখ দিয়ে জরিপ শেষে ক্যাপ্টেন রশিদ আনিসের দিকে তাকিয়ে বলল, আপকি বিবি বহুত খুবসুরত হ্যায়। শুক্রিয়া স্যার। আমি আর পেছনে তাকালাম না। আনিসের হাত থেকে ঔষধ নিয়ে হনহন করে হেঁটে বাড়ি চলে এলাম। আনিস রাতে বাড়ি ফিরে বলল, মেইন রোডে হানাদারদের আনাগোনা বেড়ে গেছে, তবে ভয়ের কিছু নেই, গলিতে মিলিটারি আসবে না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমোতে গেলাম। আজ সন্ধ্যার মুষলধারে বৃষ্টি আমার ভালোই লাগছিল। শুনেছি পাকিস্তানের উত্তরাঞ্চল ছাড়া আর কোথাও আমাদের দেশের মতো অঝোর ধারার বৃষ্টি বিরল। তাই ঝুম বৃষ্টিতে মুক্তিবাহিনী সক্রিয় হয়ে ওঠে আর পাক বাহিনী দিশা হারায়। আমাদের একটা ফিলিপস রেডিও সেট আছে। মাঝে মাঝে এই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের খবর সম্প্রচার হয়। ভাবলাম রেডিও ছেড়ে দেশের অবস্থা বোঝার চেষ্টা করি। ঠিক সেই সময় দরজায় নক হলো। আনিস কাজ শেষ করে এসেছে। আমি তোয়ালে হাতে দরজা খুলতে গেলাম, কারণ আমি নিশ্চিত আনিস এতক্ষণে কাক ভেজা হয়ে গেছে। দরজা খুলতেই চমকে গেলাম। একদল পাকিস্তানি সৈন্য কোনো সৌজন্য না দেখেই আমাদের ড্রয়িং রুমে ঢুকে গেল। একজন সৈন্য কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি মিস রিতা? আমি উদ্বিগ্ন স্বরে বললাম, হ্যাঁ, কেন, আনিসের কিছু হয়েছে? সৈন্যটা আমার প্রশ্নের উত্তর এড়িয়ে বলল, আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে, স্যারের অর্ডার।
আমি জানতে চাইলাম, কোন স্যার? লোকটা আমার প্রশ্নের উত্তর দেয়ারই প্রয়োজন বোধ করল না। বলল, গাড়িতে গিয়ে উঠুন। ব্যাপারটা আমার ভালো লাগছে না। একবার মনে হলো দৌড়ে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেই, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? আমি মরিয়া হয়ে বললাম, তার আগে আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে চাই। সৈন্যটা এবার চোয়াল শক্ত করে বলল, সোজা গাড়িতে গিয়ে উঠুন, না হলে মাথায় গুলি করে দেব। আমার কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই দুজন সৈন্য আমাকে টেনে জলপাই রঙের ভ্যানে উঠালো। আমাকে নিয়ে ভ্যানটা গলি থেকে দ্রুত বের হয়ে গেল। এই বৃষ্টি আর অন্ধকারে কিছুই ঠিকমতো ঠাহর করতে পারছিলাম না। সারাটা পথ আমি ভয়ে কুঁকড়ে থাকলাম। মনকে শুধু প্রবোধ দিলাম, কিছু একটা ভুল হয়েছে, সব ঠিক হয়ে যাবে। গাড়ি কতক্ষণ চলল মনে নেই। একটা দোতলা বাড়ির সামনে এসে গাড়ি থামল। রাস্তায় থেমে থাকা সমরযানের বহর দেখে আঁচ করলাম এটা একটা মিলিটারি ক্যাম্প। ওরা আমাকে দোতলার একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। হোটেল রুমের মতো সুন্দর সুসজ্জিত সেই ঘর। ভেতরে একটা বড় খাট আর দুটো টাপ চেয়ার, একপাশে একটা ওয়ারড্রব। অজানা আশঙ্কায় কম্পিত মনে ওখানে বসে রইলাম। এমন তো হতেই পারে ওরা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে। হয়তো ওরা সন্দেহ করছে আমরা গোপনে মুক্তিবাহিনীকে ঔষধ সাপ্লাই দিচ্ছি। ওরা নিশ্চয়ই আমার কাছে আনিস আর মুক্তিবাহিনী সম্পর্কে জানতে চাইবে। আনিস কি গোপনে মুক্তিবাহিনী করে? ওরা আনিসকে মেরে ফেলেনি তো? কতক্ষণ একা বসেছিলাম জানি না, মনে হয় অনন্তকাল। দরজা খোলার শব্দ শুনে সামনে তাকালাম। গতকালের সেই ক্যাপ্টেন রশিদ ঘরে ঢুকেছে। আমি ওকে দেখেই ভাঙা উর্দুতে বললাম, আনিস কোথায়? ওর কি কিছু হয়েছে? ক্যাপ্টেন রশিদ ঘরের দরজা বন্ধ করে আমার দিকে এগিয়ে এলো। টাপ চেয়ারটা টেনে বসে বলল, আনিসকে নিয়ে এত ভাবছো কেন? আনিস ঠিক আছে মেহজাবিন। আমার নাম রীতা, মেহজাবিন না। আমি যদি বলি মেহজাবিন, তাহলে তোমার নাম মেহজাবিন। আমাকে এখানে এনেছেন কেন? ক্যাপ্টেন রশিদের চেহারা পাল্টাতে মাত্র এক মুহূর্ত লাগলো। আমার চুলের মুঠো ধরে বলল, একটা যুবতী মেয়েকে একটা পুরুষ সোজা বেডরুমে কেন আনবে এত রাতে? ধ্যাননামি করো। আমি এবার ভয় পেয়ে গেলাম। কান্না জড়িত কণ্ঠে বললাম, প্লিজ আমার সাথে এরকম করবেন না। আপনি জানেন আমি ভদ্র ঘরের মেয়ে, আমাকে বাড়িতে দিয়ে আসুন। ক্যাপ্টেন রশিদ কুৎসিতভাবে হাসল। ওর গালের কাস্তের মতো কাটার দাগটা প্রকট হয়ে উঠল। এত সহজ? আনিস के साथ जा किया था, अब मेरे साथ भी करोगे। ক্যাপ্টেন রশিদ উঠে গিয়ে ঘরের বাতি নিভিয়ে দিয়ে একটা সবুজ ডিম লাইট জ্বালালো। আর কিছু বলার সুযোগ দিল না, পশুর মতো ঝাঁপিয়ে পড়ল আমার উপর। রাত ভর আমার শরীরটা শকুনের মতো ঠুকুরে ঠুকুরে ক্ষতবিক্ষত করল। কখন ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়েছি নাকি ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ভোরবেলা ঘুম ভেঙে টের পেলাম সমস্ত শরীর আঁচড়, কামড়ের দাগ আর প্রচণ্ড ব্যথা। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। ক্যাম্পের বুয়া কখন ঘরে ঢুকেছে টের পাইনি। আমার অবস্থা দেখে বলল, আপা আপনি এমন করলে বাকিরা কি করব? বাকি কারা? এক ঘরে 40-50টা মেয়েরে আটকায় রাখছে, সৈনিকরা যখন যা খুশি করে। কোথায় ওরা? বলতে মানা আছে আপা, এই ক্যাম্পে। বুয়ার কথা শুনে বুঝলাম ওই মেয়েদের তুলনায় আমি হয়তো ভাগ্যবতী। ক্যাপ্টেন রশিদ আমাকে তার নিজস্ব ভোগ্য পণ্য করে রেখেছে। এই মুহূর্তে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে এই বিকারগ্রস্ত পিশাচের অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। এভাবে কতদিন কেটে গেল
বলতে পারবো না। বুয়া সৈন্যদের কাছে শুনেছে ক্যাপ্টেন রশিদ নতুন একজন সুন্দরী মেয়েকে বক্সিবাজার থেকে উঠিয়ে আনতে বলেছে। আমাকে নিয়ে বোধহয় পিশাচটার ক্ষুধা ঘোর কেটে গেছে। একদিন ওর সৈন্যরা আমাকে চোখ বেঁধে অন্য কোথাও নিয়ে গেল। শুধু বুঝলাম জায়গাটা ক্যাম্পের ভেতরেই। একটা সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে ওরা আমার চোখের বাঁধন খুলে দিল। কিন্তু আমি কিছু দেখতে পেলাম না, কারণ ঘরে বলতে গেলে কোনো আলোই নেই। আশেপাশের আওয়াজ শুনে বুঝলাম কেবল আমি না, আরও অনেকেই আছে ওখানে। অন্ধকারে চোখ ধাতস্থ হবার পর আবছাভাবে দেখলাম ঘর জুড়ে নানা বয়সের মেয়ে। বুয়া কি এদের কথাই বলেছিল? আমার সত্যিকার খারাপ সময় কি সবে শুরু হলো? খারাপ সময়ের প্রস্তুতি হিসেবে শয়তানগুলো আমার শাড়িটা খুলে নিয়েছিল। আমি বাধা দিয়েছিলাম, কোনো কাজ হয়নি। এখন লক্ষ্য করলাম বেশিরভাগ মেয়েই ব্লাউজ, পেটিকোট অথবা নাইটি পরা, কারো গায়েই শাড়ি নেই। আমার অস্বস্তি আঁচ করে একটি কিশোরী মেয়ে এসে বলল, অনেকে অপমান আর যন্ত্রণা সহ্য করতে না পেরে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়, এই কারণে ওরা শাড়ি পরতে দেয় না। ও, আর শয়তানগুলো তো একটার পর একটা আসতেই থাকে, শাড়ি পরেই বা কী লাভ? মেয়েটার নাম ঝুমা, 15 কি 16 বছর বয়স। ঝুমার কথায় বুঝলাম ক্যাপ্টেন রশিদ প্রথমে ওর পছন্দ মতো মেয়েকে শয্যা সঙ্গিনী করে, নিজের শয়তানি শেষ করে মেয়েগুলোকে হাঙরের ঝাঁকের মাঝে ছেড়ে দেয়। সেদিন সন্ধে হতেই একের পর এক পিশাচগুলো আনাগোনা শুরু করলো। আমি দাঁতে দাঁত চেপে ওদের অত্যাচার সহ্য করলাম আর ভাবলাম, আনিসকে কি ওরা মেরে ফেলেছে নাকি বন্দি করে রেখেছে? আনিস বেঁচে থাকলে হয়তো আবার আমরা নতুন করে জীবনটা সাজাতে পারবো। আমার শরীরটা ওরা নিংড়ে নিংড়ে নিঃশেষ করতে চাইছে, কিন্তু আমার মনে তো কোনো গ্লানি কিংবা পাপের স্পর্শ নেই। এই নরক যন্ত্রণা যেন চলতে থাকলো অনন্তকাল। আমার মনটা ধীরে ধীরে অসাড় হয়ে গেল। নিজেই এখন নিজের মৃত্যু কামনা করি। একটা শাড়ি খুঁজি, পেলে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়তাম। এখানে যে বয়স্ক জমাদার নিয়ে আসে, আমার প্রতি ওর কোনো কারণে সামান্য মায়া হয়েছে। একদিন জমাদারনি বলল, আমাদের এই ঘরটা ক্যাম্পের পেছনে মাটির নিচে। সাংবাদিক আর জাতিসংঘের লোকদের চোখ ফাঁকি দেওয়ার জন্যই এ ব্যবস্থা। বুঝলাম এ কারণেই এখানে কোনো জানালা নেই। আরেকদিন ঘর পরিষ্কার করতে করতে জমাদারনি আমাকে বলল, মাইজি, তোমার কি মাসিক বন্ধ? তোমার তো কোনো ময়লা কাপড় পাই না। এই অন্ধকার নরকে আসার পরপরই আমার পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এত অত্যাচারের ভেতর এ নিয়ে মাথা ঘামাইনি। আমি জমাদারনিকে বললাম, হ্যাঁ বন্ধ। জমাদারনিকে চিন্তিত মনে হলো, আমাকে পরামর্শ দিল, খবরদার ওরা যেন না জানে তুমি পেট বাঁধাইছো। কিছুদিন পর জমাদারনির কথার মর্ম বুঝলাম। মীরা নামের একটা মেয়ে ছিল আমাদের সঙ্গে, খুব সুন্দরী, পরিশীলিত বাংলায় কথা বলতো। মার্চের আগে মীরা সরকারি চাকুরি করত। শয়তানগুলো রূপবতী মেয়েটাকে খুব জ্বালাতো। কদিন আগে ওরা টের পায় মীরা গর্ভবতী। মীরাকে ওরা কাল রাতে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। জমাদারনি আজ সকালে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, হারামজাদাগুলো মীরার পেট বেয়নের দিয়ে খুঁচিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, তারপর আধমরা অবস্থায় ওকে মাটি চাপা দিয়েছে। মনে মনে ভাবলাম, আমার জন্য হয়তো একই ভাগ্য অপেক্ষা করছে। কিন্তু মেঘের আড়ালে কখনো কখনো সত্যিই সূর্য লুকিয়ে থাকে।
একদিন বাইরে থেকে প্রচুর গোলাগুলির শব্দ এলো। জমাদারনি এসে উত্তেজিত কণ্ঠে বলল, মুক্তিবাহিনী আক্রমণ শুরু করেছে। পাকি পিশাচরা নিচে এসে আমাদেরকে তৈরি হতে বলল। এই ক্যাম্প ছেড়ে ওরা অন্য কোথাও চলে যাবে। কিন্তু সে সুযোগ ওরা পেল না। একটু পরই মুক্তিবাহিনী ক্যাম্প দখল করে নিল। মাটির নিচের কয়েকখানা খুঁজে পেতে মুক্তিবাহিনীর সময় লাগলো না। আব্রু রক্ষার জন্য ওরা আমাদেরকে লুঙ্গি চাদর যা পাড়ি দিল। আমি প্রচণ্ড আবেগে ওদের একজনের বুকে মাথা রেখে হু হু করে কাঁদলাম। এই নরক থেকে কখনো উদ্ধার পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। মুক্তিবাহিনী আমাদেরকে একটা হাসপাতালে নিয়ে এলো। আসার পথে দেখলাম মানুষের হাতে বাংলাদেশের পতাকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে আকাশ বাতাস আলোড়িত। পাকি পিশাচদের অত্যাচারে আমি সভ্য জগৎটাকে ভুলতে বসেছিলাম। হাসপাতালে এসে কতদিন পর স্বাভাবিক মানুষের স্বাভাবিক আচরণ পেলাম। নার্স মুক্তা আদর করে বলল, ওই পশুগুলো তোমাদেরকে কোথায় রেখেছিল আপু? শুধু চুলে না, তোমাদের সবার গায়েও উকুন হয়ে গেছে। আমার দুঃখিত চেহারা দেখে ও আবার তাড়াতাড়ি সান্ত্বনা দিয়ে বলল, কিন্তু চিন্তা করো না, 2-1 দিনের ভেতরে তোমাদেরকে একদম ঝকঝকে পরিষ্কার বানিয়ে দেব। 2 দিনের ভেতর নার্স মুক্তা আমাকে আগের মতো স্নিগ্ধ সুন্দর বানিয়ে দিল। কিন্তু ডাক্তার এসে পরীক্ষা করে একটা অনিবার্য দুঃসংবাদও জানালো যে আমি 4 মাসের প্রেগনেন্ট। 4 মাস আগে আমি ক্যাপ্টেন রশিদের ঘরে বন্দি ছিলাম। শয়তানটার বীর্য আমার গর্ভে নিষিক্ত হয়েছে। রাগ, লজ্জা, ঘৃণার ভয়ে আমার সমস্ত শরীর সাদা হয়ে গেল। ডাক্তার বলল কিছুদিন আগে হলেও অ্যাবর্শন করা যেত, এখন সে সুযোগ আর নেই। পুরোপুরি সেরে ওঠার পর আমাকে ওরা পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দিল। অনেক মেয়ের আত্মীয় স্বজনরাই ওদের খোঁজে পুনর্বাসন কেন্দ্রে এলো। অনেকে বাড়ি ফিরে গেল, অনেকে রয়ে গেল। আমার জন্য কেউই এলো না, না আনিস, না আমার বাবা মা। আমার বাবা মা থাকেন সুদূর রংপুরে, ওখান থেকে কী বা করতে পারেন। কিন্তু আনিসও কি বেঁচে নেই? একদিন আর না পেরে আনিসের খোঁজে আমাদের বাড়িতে গেলাম। দরজায় নক করতেই একটা সুন্দরী মেয়ে বেরিয়ে এলো। মাজেদ সর্দারের মেয়ে সুমাইয়া না? আমি অবাক হয়ে বললাম, সুমাইয়া, তুমি এখানে কি করো? আনিস কি বাড়ি ছেড়ে দিয়েছে? আনিস বাড়ি ছাড়বে কেন? ও তো আমার হাজবেন্ড। আপনি এখানে এসেছেন কেন? সবাই তো জানে আপনি মরে গেছেন। সুমাইয়ার পেছনে এবার আনিস এসে দাঁড়ালো। আনিস তাহলে মরেনি, কেউ ওকে ধরেও নিয়ে যায়নি, সে বহাল তবিয়তেই আছে। আমি আনিসের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। অনেকগুলো প্রশ্ন দমকা বাতাসের মতো আমার মনে ঝড় বইয়ে দিল। আনিস কি তাহলে নিজেই রাজাকার ছিল? মাজেদ সর্দার আর পাকিদের খুশি করতে আনিসই কি আমাকে তুলে দিয়েছিল ওদের হাতে? আমার বর্তুল পেটের দিকে তাকিয়ে আনিস নির্লজ্জভাবে বলল, কোনো নষ্ট মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। ঠিকানা রেখে দাও, ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আমি ফিরে এলাম পুনর্বাসন কেন্দ্রে। আসার পথে চোখ দিয়ে রাজ্যের অশ্রু গড়িয়ে পড়ল। পুনর্বাসন কেন্দ্রের একজন আমার বাবা মার খোঁজে টেলিগ্রাম পাঠিয়েছিল। খবর এসেছে হানাদার বাহিনী ওদেরকেও রেহাই দেয়নি। চারিদিকে দুঃখ আর দুঃখ। গভীর বিষণ্ণতায় আমি তলিয়ে যাচ্ছিলাম। এ জীবনটা আর রাখতে ইচ্ছা করছিল না, কিন্তু সবুর করলে বোধহয় সব দুঃখেরই সমাপ্তি ঘটে। একদিন অনেক বিদেশি ফটো সাংবাদিক এলো আমাদের গল্প শুনতে। এদের একজনের নাম ছিল রুবেন। রুবেন সুইডেন থেকে এসেছে।
আমার থেকে 4-5 বছরের বড় হবে। বঙ্গবন্ধু সম্প্রতি আমাদের বীরাঙ্গনা খেতাব দিয়েছেন। সবাই বীরাঙ্গনাদের সাক্ষাৎকার নিয়ে চলে গেল, কিন্তু রুবেনের জানার আগ্রহের শেষ নেই। নতুন নতুন প্রশ্ন উদ্ভাবন করে কদিন পর পর সে আসতো কেবল আমার সঙ্গে দেখা করতে। সেই সাক্ষাৎকার চক্রের সমাপ্তি ঘটল ওর প্রেম নিবেদন আর আমাদের হঠাৎ পরিণয়ে। রুবেনের সাথে সুইডেনে আসার পর আমি নিজেকে অনেক বদলে ফেলেছিলাম। 19 বছরের ছিন্ন ভিন্ন আমাকে আমি মনে রাখতে চাইনি। মেয়েরা নিজেকে বদলাতে চাইলে প্রথমে যা করে আমি তাই করলাম। কোমর পর্যন্ত লম্বা চুল কেটে কাঁধের কাছে নিয়ে এলাম, তারপর কার্ল করলাম। পশ্চিমা পোশাক আমার ক্ষীণকায়া শরীরের সাথে আরও বেশি মানিয়ে গেল। শুধু আমার রীতা নামটাই রয়ে গেল অতীতের আমিত্ব নিয়ে। আমার স্বামী রুবেন খুব উদার মনের মানুষ, বাঙালি পুরুষদের মতো মিনমিনে পিনপিনে না। আমার সব লাঞ্ছনা সমেত রুবেন আমাকে গ্রহণ করেছিল। সারা জীবন সে আমাকে একই রকম ভালোবাসা আর সম্মানে রেখেছে। মসিলিপ্ত অতীতের সুযোগ নিয়ে ও কখনোই আমাকে গিল্ট ট্রিপ করেনি। রুবেন আর আমার ঘরে এক ছেলে এক মেয়ে। ছেলেটার নাম রঞ্জু, মেয়েটার নাম এলসা। রঞ্জু যুদ্ধ শিশু, সুইডেনে আসার পর ও জন্মেছে। চাইলে আমরা রঞ্জুকে দত্তক দিতে পারতাম, কিন্তু আমি আর রুবেন তা চাইনি। যে প্রাণটা আমার গর্ভে বেড়ে উঠেছে তার তো কোনো দোষ নেই, তাকে কিভাবে মাতৃত্বের মায়া থেকে বঞ্চিত করি? রঞ্জুকে যখন গর্ভে ধরি তখন আমার বয়স মাত্র 19। রঞ্জু নিজেই এখন মধ্য 50, সুইডেনের বড় আইটি স্পেশালিস্ট। ওর বউ ডাক্তার। ওদের মেয়ে জেসমিন এখন কলেজে পড়ছে। মানে আমাদের ভরন্ত সংসার। কিন্তু সেই সংসারে একটা কাঁটা রয়ে গেল। রঞ্জু এখনো জানে রুবেনই ওর বাবা। মাঝে মাঝে ভাবি রঞ্জুকে সত্যটা বলে দেই, কিন্তু এতদিন পর এরকম একটা পরিচয় সংকট রঞ্জু কি নিতে পারবে? হয়তো পারবে। অনেক অপ্রিয় সত্য গ্রহণ করার মতো মানসিক পরিপক্কতা এ সমাজ থেকেই ওরা অর্জন করে। কিন্তু সত্য বলা মানে সেই বীভৎস অতীতের মুখোমুখি আবার নিজেকে দাঁড় করানো। অতীতের কথা মনে হলে অনেক প্রাপ্তির মাঝেও প্রচণ্ড বিষণ্ণতা আমাকে গ্রাস করে। সারা দিন চুপ করে নিজের ঘরে বসে থাকি, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। রুবেন আর আমার বয়স এখন 70-এর উপরে, কিন্তু নিয়মিত শরীরচর্চার কারণে আমরা দুজনেই সুঠাম দেহের অধিকারী। অনেকেই আমাদের বয়স 60-এর আশেপাশে ভেবে ভুল করে, তবে এখন আমরা বয়সজনিত সাবধানতা অবলম্বন শুরু করেছি। নিজেরা আর লং ড্রাইভ করি না। দূরে কোথাও যেতে হলে রঞ্জু এসে নিয়ে যায়, অথবা পাবলিক ট্রান্সপোর্ট নেই। কদিন ধরেই আমার ডান পায়ের হাঁটুতে ব্যথা। লুন্ড থেকে 20 কিলোমিটার দূরে মালমো শহরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। রঞ্জু এসে আমাকে নিয়ে গিয়েছিল। ডাক্তার এক্স-রে রিপোর্ট দেখে বললেন, অনেকের এই বয়সে নি ক্যাপ রিপ্লেস করতে হয়, তবে আপনার সেটা লাগবে না, ফিজিওথেরাপি আর মেডিসিনেই সেরে যাবে। ডাক্তার দেখিয়ে মালমো থেকে লুন্ডে ফেরার সময় মাঝপথে দমকা বাতাস আর প্রবল বৃষ্টি আরম্ভ হলো। একদম যেন সেই বাংলাদেশের বৃষ্টি। কিন্তু ঝুম বৃষ্টি আমার মন খারাপের স্মৃতিগুলো জাগিয়ে তোলে। সেই 1971, সেই অকথ্য অত্যাচার। মনে হয় পাকিস্তানের পিশাচগুলো আবার দরজায় টোকা দেবে। প্রবল বৃষ্টি আর সন্ধ্যার আধো অন্ধকারে গাড়ির উইন্ডশিল্ড দিয়ে সামান্য দূরের দৃশ্যই অস্পষ্ট হয়ে যাচ্ছিল। রঞ্জু বলল, মিনিট 10 পরেই সার্ভিস স্টেশন পাওয়া যাবে, ওখানে আমরা গাড়ি থামিয়ে ঝড় অবসানের অপেক্ষা করব। কিন্তু তার আগেই একটা সরাইখানার পাশ দিয়ে যাবার সময় ছায়ার মতো কিছু একটা গাড়ির সামনে চলে এলো। ধুপ করে শব্দ হলো,
এই এলাকায় বুনো শূকর আর হরিণের উপদ্রব লেগেই থাকে। ডান পাশের বন থেকে হুট করেই ওরা গাড়ির সামনে চলে আসে। অনেক সময় ওদের বাঁচাতে গিয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সুইডেনের নিয়ম খুব কড়া। বুনো শূকর কিংবা বুনো হরিণকে আঘাত করলে গাড়ি থামিয়ে সঙ্গে সঙ্গে পুলিশে রিপোর্ট করতে হয়। কিন্তু কোথায় ঘটনাটা ঘটেছে সেটা ওর জানাতে হয়। রঞ্জু নিয়ম মেনে গাড়ি থামালো। আমি ঠিক কি হয়েছে দেখার জন্য টর্চ নিয়ে গাড়ি থেকে নামলাম। একটু এগোতেই হতবাক হয়ে গেলাম। বন্য শূকর না, ম্যাকিনটশ জ্যাকেট পরা একটা লোক মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। আমি দ্রুত পা ফেলে মানুষটার কাছে গেলাম। মুখে টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম। এ হতেই পারে না। গালে সেই কাস্তের মতো কাঁটা দাগ। ভয়ঙ্কর চেহারায় শুধু বয়সের ছাপটাই যোগ হয়েছে। আল্লাহ যেন এত বছর পর নিজের হাতের শয়তানটাকে আমার হাতে তুলে দিয়েছে। কিন্তু ক্যাপ্টেন রশিদ আমাকে চিনতে পারেনি। আমার আপাদমস্তক বদলে যাওয়া আদল সহসা শনাক্ত হবার না। ক্যাপ্টেন রশিদ কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু ওর কণ্ঠ থেকে গোঙানি ছাড়া আর কোনো আওয়াজ বের হচ্ছে না। আমাকে কেমন একটা প্রবল ঘৃণা আর নির্মমতা পেয়ে বসলো। কোনো সান্ত্বনা না দিয়ে আমি ওর দিকে তাকিয়ে উর্দুতে বললাম, মনে আছে 1971 সালের কথা? 71 শুনে মুমূর্ষ পশুটা আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। আমি বললাম, ঢাকায় নবারুণ ফার্মেসির কথা মনে নাই? আমাকে উঠিয়ে নিয়ে দিনের পর দিন অত্যাচার করলে। আমার নাম রীতা, তুমি মেহজাবিন নামে ডাকতে। মেহজাবিন নামটা শুনে আহত শয়তানটার বোধহয় আমার কথা মনে পড়ল, কিংবা হঠাৎ 1971 শুনে সে আঁতকে উঠেছে। এত যন্ত্রণার মাঝেও ক্যাপ্টেন রশিদ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, আমার গর্ভে তোমার ছেলে হয়েছিল, তোমার ছেলেই তোমাকে গাড়ি চাপা দিয়েছে। রঞ্জু ততক্ষণে গাড়িটা একপাশে পার্ক করে নেমে এসেছে। ও পুলিশ আর অ্যাম্বুলেন্সে কল করেছে। অ্যাম্বুলেন্স আশেপাশেই ছিল। 2 মিনিটের ভেতর চলে এসেছে। ওরা মুখে অক্সিজেন পরিয়ে শয়তানটাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে উঠালো। তারপর সাইরেন বাজিয়ে দ্রুত বেগে হাসপাতালের দিকে ছুটল। একটু পর পুলিশ এলো। আমরা ওদের সঙ্গে থানায় গেলাম। কিছু জিজ্ঞাসাবাদের জবাব দিলাম। আশেপাশে সিসিটিভি থাকায় ওরা বুঝতে পারল এই ঘটনায় রঞ্জুর কোনো দোষ ছিল না। বাড়ি ফিরে সন্ধ্যায় ঘটে যাওয়া পরাবাস্তব ঘটনা মনের মাঝে প্রক্রিয়াজাত করবার প্রয়াস চালালাম। বৃষ্টির কারণে কি আমি মানসিক বিভ্রমে ভুগেছি? অজানা অচেনা কোনো লোককে ক্যাপ্টেন রশিদ ভেবে ভুল করেছি? এই মালমো শহরের কাছে শয়তানটা আসবেই বা কোথা থেকে? লোকটাকে কোন হাসপাতালে নিল? একবার কি গিয়ে দেখে আসবো লোকটা আসলেই ক্যাপ্টেন রশিদ কিনা? সারা রাত এপাশ ওপাশ করে কেটে গেল। ভোর হতেই ঘর থেকে বের হয়ে সামনের দোকানে গেলাম। দৈনিক এক্সপ্রেশন পত্রিকার একটা কপি কিনে দ্রুত বাড়ি ফিরে এলাম। পত্রিকার পাতার পর পাতা উল্টে গেলাম। শেষ পাতায় দুর্ঘটনার খবর পেলাম। ওখানে লিখেছে, গতকাল সন্ধ্যায় মালমো ও লুন্ডের মাঝখানে 108 নম্বর সড়কে গাড়ি ধাক্কায় গুরুতরভাবে আহত হন অবসরপ্রাপ্ত পাকিস্তানি মেজর জেনারেল রশিদ খান। আমার পত্রিকা ধরা হাতটা কেঁপে কেঁপে উঠল। আমি পড়ে গেলাম। মেজর জেনারেল রশিদ খান পাকিস্তানে একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা ছিলেন। নেওয়াজ শরীফের সরকারের সঙ্গে ক্ষমতার কাড়াকাড়িতে হেরে গিয়ে তিনি সুইডেনের রাজনৈতিক আশ্রয় নেন। তার বিরুদ্ধে সেনাবাহিনীতে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। গতকাল সন্ধ্যায় মেজর জেনারেল রশিদ একটা পাব থেকে বের হয়েছিলেন। হেঁটে বাড়ি ফেরার সময় প্রবল বৃষ্টি আর নেশাগ্রস্ততার কারণে উনি ভুল করে রাস্তার মাঝ বরাবর চলে এসেছিলেন। ঠিক তখন উল্টো দিক থেকে আসা গাড়ির ধাক্কায় উনি মারাত্মক আহত হন। হাসপাতালে নেয়ার পর ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার এলাকায় গাড়ি চাপা পড়ে প্রচুর বুনো শূকর মারা যায়। রোদন ও আগুনের অক্ষর কিশোর ও তরুণদের উপযোগী একটি গল্পগ্রন্থ। এতে স্থান পেয়েছে ৪৫ জন লেখকের গল্প, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, গবেষক এবং নানা পেশায় যুক্ত সৃষ্টিশীল মানুষ। পেশাগত জীবনের বাইরে তারা লেখার জগতে একান্ত নিষ্ঠা ও আবেগে সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের অনেকেই পরিচিত মুখ। এদের মধ্যে বহুজন পেয়েছেন রাষ্ট্রীয় ও সাহিত্যিক স্বীকৃতি। এই গ্রন্থ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়কার এক নীরব আর্তনাদের দলিল, যা বছরের পর বছর উপেক্ষিত থেকেছে। এখানে উঠে এসেছে বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ক্ষতবিক্ষত ইতিহাস, তাঁদের অদম্য জীবনযুদ্ধ। গল্পগুলো এমনভাবে রচিত যে প্রতিটি কিশোর ও তরুণ পাঠক এই অপরাজিত নারীদের মর্মবেদনা ও আমৃত্যু সংগ্রামের সাহস তাদের হৃদয়ে উপলব্ধি করতে সক্ষম হবে। এই ইতিহাস নির্ভর গল্পগুলো কেবল অতীত স্মরণ নয়, বরং আগামী প্রজন্মের কাছে দায়িত্বের আহ্বান। প্রকৃত ইতিহাসকে ধারণ ও লালন করে তারা দেশ গড়ার কাজে প্রত্যয়ী হবে, সেটাই আমাদের প্রত্যাশা।